নিশ্চিন্তে তারা অন্যান্য সেক্টরে ছুটতে পারবে, পেশা নির্বাচন করার মতো ঝুঁকি নিতে পারবে। এই ঝুঁকি নেওয়ার পথে সব থেকে বড় বাধা 30। গতকাল আমরা শাহবাগ প্রজন্ম চত্বরে 8 ঘন্টার মতো অবস্থান দিয়েছি। দুঃখের সাথে বলতে হয়, এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী যে সমন্বয়ক বৃন্দ আছেন, বৈষম্য বিরোধী বর্তমান যে সরকার আছেন, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করেছি। আমরা জীবন দিয়েছি, আমরা আহত হয়েছি, কিন্তু আজকে আমরা আপনারা ক্ষমতা পেয়ে এই ঢাকা ইউনিভার্সিটির পাশে এই বেকার তরুণ যুব সমাজ 8টা ঘন্টা অবস্থান করলো। আপনারা অভিভাবকত্বের জায়গা থেকে একটু খোঁজ নেওয়ার প্রয়োজন অনুভব করলেন না, আপনারা একটু দেখা করার প্রয়োজন অনুভব করলেন না। এই অসহায় তরুণ যুবকদেরকে মাথায় হাত বুলিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করলেন না। এই আচরণ করে আপনারা আসলে কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনারা কি ওটাই প্রমাণ করতে চাচ্ছেন যে ক্ষমতায় চলে গেলে, ক্ষমতা পেয়ে গেলে সবাই স্বেচ্ছাচারী হয়ে যায়? আপনারা কি এই আচরণ করে সেটাই প্রমাণ করতে চাচ্ছেন? আপনারা, আমরা, সারা দেশের ছাত্র জনতা একটা রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে একটা চরম সীমাহীন দুর্নীতিগ্রস্ত একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। সেই পতন ঘটানোর পথে হাজার হাজার তরুণ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। একটা বৈষম্য বিরোধী, বৈষম্যহীন রাষ্ট্রের আকাঙ্ক্ষায়, সেই বৈষম্যহীন রাষ্ট্র গঠিত হওয়ার পরে যেই তরুণ যুব সমাজ আহত হলো, যেই তরুণ যুব সমাজ নিহত হলো, সেই তরুণ যুব সমাজ 7-8 ঘন্টা ধরে রাস্তায় পড়ে থাকলো, সেই তরুণ যুব সমাজের দিকে মুখ তুলে তাকিয়ে দেখার সুযোগ আপনাদের হলো না। এটা দিয়ে আপনারা আসলে কি প্রমাণ করতে চান? আপনাদের অতীত থেকে শিক্ষা দেওয়া উচিত, আপনাদের স্মরণ রাখা উচিত পতিত স্বৈরাচারের যে স্বৈরাচারটা 17 বছর ধরে এই বাংলাদেশের বুকে দানবের মতো চেপে বসেছিল। হেন কোন ভয়ঙ্কর নির্যাতন নাই, সেই স্বৈরাচার চালায় নাই। সেই স্বৈরাচার ক্ষমতা এবং ক্ষমতার পার্থক্য ছিল, কিন্তু ক্ষমতা এবং পথের পার্থক্য ছিল কিন্তু মাত্র 45 মিনিট। সুতরাং ক্ষমতায় গিয়ে আপনারা সবকিছু ভুলা বসে থাকেন না, আপনারা ক্ষমতায় গিয়ে ধরাকে সরা জ্ঞান করেন না, ক্ষমতায় গিয়ে ভাইবেন না এই তরুণ যুব সমাজকে আপনাদের আর কোনোদিন লাগবে না। এই তরুণ যুব সমাজ কিন্তু আপনাদের সবকিছু মনে রাখবে। এই তরুণ যুব সমাজ কি খুব বেশি কিছু চেয়েছিল? এই তরুণ যুব সমাজ শুধুমাত্র চেয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে এত বড় বড় সমন্বয়ক আমরা দেখি, তাদের ক্ষমতার দম্ভ দেখি, এই এত বড় বড় সমন্বয়ক, রাষ্ট্রের এত বড় বড় নামজাদা উপদেষ্টা, তাদের পক্ষ থেকে কেউ আসুক, এই অসহায় তরুণদের মাথায় একটু হাত বুলিয়ে দিক, তাদেরকে একটু স্বপ্ন দেখাক, বেঁচে থাকার একটা রাস্তার কথা বলুক, একটা সম্ভাবনার কথা বলুক। এই চাকরি প্রত্যাশী তরুণ যুব সমাজ কত ভাবে বঞ্চিত হয়েছে সেটা বলে শেষ করা যাবে না। গত 17 বছরে সীমাহীন দুর্নীতি শিকার হয়েছে এই চাকরি প্রত্যাশীরা। সেই দুর্নীতির ভেতরে প্রশ্নবাস ছিল, নিয়োগ বাণিজ্য ছিল, কোটা ছিল, সেই দুর্নীতির ভেতরে ছিল রাজনৈতিক নিয়োগের আড়ালে ডিও লেটার। এই অভ্যুত্থানকারী তরুণ যুব সমাজ যখন গণভবনে ঢুকে যায়, আপনারা জানেন সেখানে হাজার হাজার অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, ডিও লেটার পাওয়া গেছে। সেগুলো যখন ক্রস চেক করা হয়েছে, এই প্রত্যেকে কিন্তু নিয়োগ পেয়েছে। করোনা এই তরুণ যুব সমাজের কাছ থেকে 3টা বছর কেড়ে নিয়েছে।
এর উপর মনের উপর খারাপ গাছ হিসেবে আছে সেশন জজ। সুতরাং কোন বিবেচনায় এই দাবিটা অযৌক্তিক? আপনারা যারা দায়িত্বশীল আছে কেউ কি এসে একটু বলবেন? আমি বলতে চাই, কেউ যদি এসে যৌক্তিকতার বিচারে, আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে প্রমাণ করতে পারেন এটা একটা অযৌক্তিক দাবি, ওই মুহূর্তে থেকে আমরা এই আন্দোলন স্থগিত করে দেব। সবাইকে ধন্যবাদ। ভালো মিডিয়াগুলো সামনে চলে, ওই যে যমুনা, ঠিক আছে, এই পাশে যমুনাটা আমার কাছে দেন, যমুনাটা আমার কাছে, এগুলো ভালো মিডিয়া সমস্যা নেই ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বিন্দু গণ, আপনারা জানেন আমরা আগামীকাল আমাদের অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম গতকালকে জাতীয় জাদুঘরের সামনে। সেখান থেকেই আমরা শাহবাগে ব্লক করি এবং আপনারা জানেন দীর্ঘ 8 ঘন্টা আমরা ব্লক করে রেখেছিলাম। আমাদের মাঝেই আমাদের কিছু সমন্বয়হীনতার কারণে কিছু ব্যক্তি সুযোগ নিয়েছিল, যে তারা বলেছিল আমাদের বিষয়ে আমাদের উপদেষ্টাগণরা মিটিং চলমান রেখেছে। আমরা তাদের কথায় আশ্বাস নিয়ে বসেছিলাম। তারা এভাবে 1, 2, 3, 4 ঘন্টা করে আমাদের কাছ থেকে শিক্ষার্থীদের কাছে সময় নেয়, কিন্তু পরক্ষণে আমরা সেখানে গিয়ে জানতে পারি আমরা আমাদের যমুনা টিভির এবং 2-1টা চ্যানেলের সাংবাদিক তাদের সাথে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে কথা বলে দেখেন যে তিনি এ বিষয়ে কিছু জানেন না। আমরা সেখানে গিয়ে হতভম্ব হয়ে যাই। আমরা ভাবতে পারলাম না এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করলাম, কিন্তু আমাদের ফলাফল এসে গেল 0। কিন্তু আমরা আজকে বলতে চাই, আজকে আমাদের শিক্ষার্থী সমাজ চলে আসবে, আজকে আমরা আমাদের দাবিটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা এখানে থাকবো। এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের 5 সদস্য বিশিষ্ট একটা টিম আমরা সচিবালয়ে যাব। আমরা তাদের সাথে কথা বলবো, হয় তারা এসে আমাদের দাবি বিষয়ে কথা বলবে, নয়তোবা তারা নির্দিষ্ট একটা টাইম নিয়ে বলবে আমরা আপনাদের দাবিটি বাস্তবায়ন করব। আর তারা যদি না করে আমরা রাস্তায় বুক পেতে দিব, আপনারা গুলি করে মারুন। আমরা এই বেকারত্বর বোঝা নিয়ে টানতে পারতেছি না। এভাবে আর কত? আপনারা দেখেছেন স্বৈরাচারী সরকার দীর্ঘ 12 বছর আমাদেরকে বলেছে, এভাবেই আশ্বাস দিয়েছিল যে কালকে দিব, আজকে দিব, পরশু দিব, আগামী মাসে দিব। এইভাবে বলেও তারা কিন্তু আমাদের দাবিটি বাস্তবায়ন করেনি। আপনারা জানেন তারা স্বৈরাচারী সরকার, তারা কিন্তু বিষয়টা তারাও কিন্তু মেনে নিয়েছিল, কিন্তু প্রজ্ঞাপন দেয়নি তারা। এখন কেন দেয়নি আমরা জানি না। তবে আমি শিক্ষার্থী সমাজকে বলতে চাই, আপনারা দ্রুত আমাদের জাতীয় শাহবাগ প্রজন্ম চত্বরে জাতীয় জাদুঘরের সামনে চলে আসুন। আমরা এখানে অবস্থান করতেছি। আপনারা আসলেই আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আপনাদের কাছ থেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের দাবিটি বাস্তবায়নের জন্য যা যা করা লাগে আমরা তাই করব। আমি আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, আর কালক্ষেপণ করার সময় নাই। আমাদের আর কালক্ষেপণ করার সময় নাই। আমি বিশেষ করে আমাদের দেশের প্রধান উপদেষ্টা যিনি, তাকে বলতে চাই, স্যার আমরা কিন্তু আমাদের 35-এ যারা লিড দিচ্ছে তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটা জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু যুদ্ধ করেছিল। আপনারা ভাবেন না যে এটা শুধু কিছু দাবি এনারা করেছে। আপনারা দেখেন আজকে কিন্তু আপনারা সমীকরণ করেন, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেশি নিহত হয়েছে। আজকে সব থেকে ভূমিকা রেখেছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
আপনারা জানেন মিরপুরে 10-এর সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিল, কিন্তু আপনারা সমন্বয়ক, আমাদের কিছু সমন্বয়ক আছে, তাদেরকে সমন্বয়ক কে করেছে? সাধারণ শিক্ষার্থীরা করেছে। কিন্তু আজকে আমরা তাদের সাথে ছিলাম, আছি, কিন্তু আমাদের দুঃখ লাগতেছে আমাদের সমন্বয়ক ভাইয়েরা আমাদের সাথে কথা বলতেছে না। এটা আমাদের খুবই কষ্ট লাগতেছে, তারা আমাদের সাথে কথা বলতেছে না। 5ই আগস্ট কিন্তু শুধু সমন্বয়কেরা এই দেশ স্বাধীন করেনি, আমরা করেছি, আমরা সবাই করেছি, আমাদের এই পুরা শিক্ষা সমাজ করেছে। অতএব আপনারা এই শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করুন, আপনারা তাদেরকে মূল্যায়ন করুন। আর আজকেই আমাদের এই দাবিটি নিয়ে আপনারা কথা বলুন। আমি কোন এক নিউজে, যমুনার একটা নিউজে দেখলাম আজকে আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের সাথে বসবেন। আসলে কি বিষয়ে বসবেন এটা আসলে আমরা জানি না, তবে আমি মনে করি সেই বিষয়টা যেন আমাদের বিষয়টাই হয়। আমরা আর কালক্ষেপণ করতে চাই না। আপনি আমাদের এই বয়স সীমা নিয়ে কথা বলুন, আমাদেরকে ঘরে ফিরিয়ে দিন, আমাদের দাবিটি বাস্তবায়ন করে আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। আমরা এখানে রাজনীতি বা কোনো নেতা হতে আসিনি। কালকে আপনারা কিছু কিছু পার্সন বলতেছেন, আমরা কারো কারো মুখে শুনতেছি এখানে নাকি ছাত্রলীগের ট্যাগ। ইতিপূর্বে আমরা শুনেছি আমরা জামাত, বিএনপি, শিবির, আজকে আমাদের শুনতে হচ্ছে আমরা ছাত্রলীগ। এইভাবে যদি আপনারা বলেন তাহলে আমরা কোথায় যাব? বারবার এভাবেই আপনারা বলতেছেন। ইতিপূর্বে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন এসেছে, আমাদেরকে বলেছে আমরা নাকি আমরা ছাত্র শিবির, আমরা ছাত্র দল। আজকে আপনারা বলতেছেন আমরা ছাত্রলীগ। তাহলে আমরা কি করব ভাই? আমরা কোথায় যাব? এই জন্য কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম? আমরা যদি আমাদের এই স্বাধীন দেশে আমাদের স্বাধীন ভাবে আমরা কথা না বলতে পারি, আমাদের দাবি দাবা নিয়ে কথা না তুলতে পারি, তাহলে কি আমরা স্বাধীন চেয়েছিলাম? আমি আমার উপদেষ্টা মণ্ডলীদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা দয়া করে হয় আপনাদের কোন একটা টিম আমাদের সাথে এসে কথা বলুন, নয়তো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা একটা টিম নিয়ে কথা বলুন। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে কথা বলবে হীরা আক্তার, আমাদের আপু হীরা আক্তার। অসংখ্য ধন্যবাদ মিডিয়া ভাই বোনেরা, আপনারা যারা আমাদের সাথে আছেন। আপনারা দেখেছেন আমরা গতকালকে থেকে লাগাতার এখানে বসে আছি এবং বৃষ্টি রোদ উপেক্ষা করে আমরা রাত্রি এখানে অনেকে যাপন করেছেন। দূর দূরান্ত থেকে, দেশের 64টা ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে আছি। সবাই তরুণ সমাজকে কোনো মতেই দাবিয়ে রাখা যাবে না। আমরা কোনো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে বসিনি, আমরা যৌক্তিক একটা দাবি নিয়েছি। আপনারা যদি চিন্তা করেন, করোনাকালীন সময় আমরা 3টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আমরা ভালো কোনো জায়গায় দাঁড়াতে পারি না। আমরা 30-এর কোঠায় আপনারা আমাদেরকে বেঁধে দিয়েছেন। আমরা আপনাদের কাছে জানতে চাই, আমাদের কাছে একটাই দাবি, আমাদের কেন 30-এর কোঠায় আপনারা বেঁধে দিয়েছেন? সেই যুদ্ধ থেকে শুরু করে আজকে 2024, এই 2024-এ আপনি গড়েও যদি হিসাব করেন তাহলে প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা ইয়াতে আপনারা কিন্তু প্রতি পদক্ষেপে পরিবর্তন হয়েছে। আজকে 2024-এ আমাদের বয়সের কোঠা কোন জায়গা থেকে আপনারা কোন নিয়মে বেঁধে দিয়েছেন আমরা জানতে চাই। আমরা কেন 30-এর কোঠায় আমাদের শৃঙ্খলা পড়িয়ে দিবেন? আপনারা কি মনে করেন যে এই যে তরুণ সমাজ যারা এখানে বসে আছে তাদের দিয়ে দেশ কোনো উপকৃত হবে না? তারা কেন? আপনি চিন্তা করেন, আজকে আমি থেকে আমার একটি পরিবার থেকে একটি সমাজ এবং একটি সমাজ থেকে একটি রাষ্ট্র। আপনি কিন্তু আমাদের একটি মানুষ থেকে, একটি পরিবার থেকে একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছেন। আজকে তারা
প্রধান উপদেষ্টা আছেন, আমি তাদেরকে বলতে চাই, মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই সেই জায়গায়। আমরা কিন্তু অনেক ধৈর্য ধরে, অনেক আক্ষেপ নিয়ে, অনেক আশা নিয়ে বুক বেঁধে আমরা বসে আছি। আপনাদের থেকে আমরা কোনো একটা সুফল, কোনো নিউজ পাবো, কোনো সংবাদ পাবো, কিন্তু আপনারা দেখবেন কালকে থেকে আজ পর্যন্ত আমরা কোনো ফলাফল পাইনি। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি আদায় আছে, আমরা শান্তিপূর্ণভাবে আদায়ের জন্য বসে আছি। আমরা কিন্তু সকালে প্রত্যেকটা মোড়ে মোড়ে, আপনি চিন্তা করবেন, অফিস আদালত কিন্তু আমরা বন্ধ করিনি। আমরা কিন্তু কর্মসূচি দিয়েছিলাম আমরা 10টায় বসবো, কিন্তু 10টায় আপনি যদি চিন্তা করেন তাহলে কেউ অফিস আদালতে পৌঁছাতে পারবে না। সবকিছু চিন্তা করে কিন্তু আমরা 10টায় সেখানে বসিনি। আমরা এখানে যারা আছি সবাই যদি মোড়ে মোড়ে বসে যেতাম তাহলে কেউ আপনারা অফিস আদালতে যেতে পারতেন না। আপনাদের কথা চিন্তা করে আমরা এখনো এখানে অবস্থান করছি এবং আমরা ধৈর্য ধারণ করছি। আমি জানি না আমরা কতক্ষণ এভাবে ধৈর্য ধারণ করে বসে থাকতে পারবো। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মাধ্যমে আমরা চাই এটার একটা সুষ্ঠু ফলাফল। আমরা ঘরে ফিরে যেতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই এবং আমরা ভালো থাকতে চাই। আমাদের ভালো থাকার অধিকার আছে, আপনি আমাদের ব্ল্যাক লিস্টেড করে দিবেন না। আপনার কাছে মিনতি, হাত জোর করে মিনতি করছি, প্রধান উপদেষ্টা আপনি আমাদের দাবি আদায় মেনে নিন এবং যারা আছেন সবাইকে ঘরে ফেরার সুযোগ করে দিন। আমাদের যৌক্তিক দাবি আদায় করে আমাদের শান্তিতে ঘরে ফেরার সুযোগ করে দিন। পরের টেবিলে যারা আছেন, আজকে চাকরি প্রার্থী যারা আছেন, সবাই কিন্তু টেবিলে বসতে পারছে না, পড়তে পারছে না। আজকে তার পেটে ক্ষুধা, পরিবারের নানান ধরনের সমস্যা, তাকে কিন্তু সবকিছু মাথায় নিয়ে তারপর পথ চলতে হয়। আমাদের স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারছি না। আজকে আমি যে কোনো একটা পার্মানেন্ট কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারছি না, কোনো ব্যাংকে অ্যাপ্লাই করতে পারছি না, সরকারের কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারছি না। আপনি আমাকে বেঁধে দিলেন শৃঙ্খলে, কোন জায়গাতে বেঁধে দিলেন? 30-এ। অর্থাৎ জাতি আমাকে দিয়ে আর কোনো কিছু আশা করছে না। আমি এখানেই শেষ হয়ে গেছি, নিঃশেষ হয়ে গেছি। জাতি আমাকে দিয়ে আর কোনো ভবিষ্যৎ আশা করছে না। আপনারা কি তাই মনে করেন এখানে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন, তারা দেশ জাতি কোনো উন্নতি করছে না, কোনো কিছু পাচ্ছে না? তাহলে কেন আপনারা আমাদের ব্ল্যাক লিস্টেড করে দিলেন? কেন আমাদের জীবন এখানেই শেষ করে দিলেন? আমাদের একটাই দাবি আপনাদের কাছে, আপনারা দয়া করে আমাদের 35 কোঠা মেনে নিন এবং আমাদের ঘরে ফেরার সুযোগ করে দিন। ধন্যবাদ। আমাদের 35 সীমা চাকরি প্রার্থী, আমাদের প্রিয় সহযোদ্ধা সংগ্রামী ভাই এবং বোনেরা, আমরা গতকালকে আমরা সারাদিন সকাল থেকে বৃষ্টিতে ভিজে আমরা এই শাহবাগ চত্বরে সারাদিন ভর আমরা পরিশ্রম করেছিলাম। আমরা গতকালকে আমরা যমুনার উদ্দেশ্যে আমরা পদযাত্রা করতে চেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা সেই সিদ্ধান্ত থেকে আমরা আমাদের যারা সমন্বয় পরিষদ আমরা বসে সেই সিদ্ধান্ত থেকে সরে জনবিমুখের কথা ভেবে আমরা সেই সিদ্ধান্ত যাইনি। তো আমরা আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম আমরা দীর্ঘ 12টি বৎসর ধরে আমরা এই লড়াই সংগ্রাম করে আসছি। অতীতের কোন সরকার, অতীতে যে সরকার ছিল আমাদের উপর অনেক জুলুম নির্যাতন, অনেক হয়রানি, আমাদেরকে মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে। সরকার আমাদের দাবি কর্ণপাত করে নাই, আমাদের দাবি শুনে নাই, আমাদের কথা, যুব সমাজের কথা, ছাত্র সমাজের কথা, সারা বাংলার ছাত্র সমাজের যে দাবি ছিল, সারা বাংলার ছাত্র সমাজের যে প্রাণের দাবি ছিল, 35 যে প্রাণের দাবি ছিল, এই দাবিটি বিগত সরকার আমলে নেয়নি। আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের যে লড়াই সংগ্রাম আমরা সেটা চালিয়ে যাচ্ছি, সেই লড়াই সংগ্রাম চলমান রয়েছে। আমরা কি বোঝা হয়ে গেছি? আমরা যারা গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছি, জাতির কাছে কি আমরা বোঝা হয়ে গেছি? আমাদের কি আর এই জাতির কোনো প্রয়োজন নেই? আমরা কি এই জাতিতে আমরা কি এই জাতির কাছে আমরা কি বোঝা? ভাইরা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি পুড়িয়ে গেছি? আমাদের তারুণ্যের শক্তি কি শেষ হয়ে গেছে? আমরা কি এই রাষ্ট্রের জন্য কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি না? জাতির কাছে, সরকারের কাছে
উপদেষ্টা মন্ডলীর কাছে আমার প্রশ্ন, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা যারা 35 প্রত্যাশী, আমরা যারা সংগ্রামী ছাত্র ভাই এবং বোনদের পক্ষ থেকে, আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমাদের এক দফা এক দাবি, আমাদের 35 বয়স সীমা, আমাদের এক দফা, আমাদের এই দাবি মেনে নিতে হবে। আমাদের এই দাবি আমরা আদায় না করে, বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আমরা বিজয় নিয়ে ঘরে ফিরে যেতে চাই। আপনারা আমাদেরকে এমন কিছু করতে বাধ্য করবেন না। আমরা সুশৃঙ্খল ভাবে, আমরা গত 2 দিন থেকে শাহবাগ চত্বরে আছি, আমরা সুশৃঙ্খল ভাবে থাকতে চাই, আমরা সুশৃঙ্খল ভাবে আমাদের দাবি জানিয়ে যাচ্ছি। আমাদেরকে বল প্রয়োগ করতে, উশৃঙ্খল হতে বাধ্য করবেন না। আমরা কিন্তু আপনাদের কাছে কালকে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কালকে একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম। আমাদের 5 জনের যে সমন্বয় টিম মন্ত্রণালয়ে গিয়েছিল, উনি সাংবাদিক যখন প্রশ্ন করেছিল, উনি বলেছিল কোন টিম নাকি সেখানে যায় নাই। কি ভাইরা, আমরা কি সেখানে যাই নাই? আমাদের সমন্বয় টিম কি সেখানে যায় নাই? তাহলে মাননীয় যে আমাদের আসিফ নজরুল স্যার উপদেষ্টা মহোদয়, তিনি কেন বললেন যে আমরা কেউ যাই না সেখানে? ওনার কাছে আমার প্রশ্ন, উনি কি আমাদের দাবিকে মেনে নিবেন না? উনি কি আমাদের দাবি শুনবেন না? জাতির কাছে আমাদের প্রশ্ন। আমরা কিন্তু বোঝা নই, আমরা হতাশ। আমরা ছাত্র সমাজ, সারা বাংলার ছাত্র সমাজ, আমরা যুব সমাজ, আমরা কিন্তু হতাশ। আমরা এভাবে চাকরিহীন ভাবে ঘুরে বেড়াতে চাই না। আমরা এই জাতির জন্য আমরা কিছু করতে চাই। আমরা এই জাতির উন্নতিতে, আমরা এই জাতির ডেভেলপমেন্টে আমরা অংশগ্রহণ করতে চাই। আমাদের পরবর্তী কর্মসূচি, আমরা আমাদের সহযোদ্ধা ভাই বোনেরা ভাইদের সাথে আমরা সবাই আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা 3টা বাজে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, 3টা পর্যন্ত আপনারা সে পর্যন্ত ধৈর্য ধরবেন। আমাদের 5 জনের টিম আজকে আমরা সচিবালয়ে যাব। সচিবালয়ে গিয়ে আমরা আমাদের দাবি আজকে আদায় করবো ইনশাআল্লাহ। আজকে আমরা বিজয়ী হব। আমরা কাল কেমন করতে চাচ্ছি না, কেউ আমাদের সময় নষ্ট করবেন না। আজকে আমরা আমাদের দাবি আদায় করে বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগান 24 বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সরকার নানান দলের নাম দিয়ে নানান ভাবে আমাদেরকে অপদস্থ করেছে। শেষ পর্যন্ত আমাদেরকে রাজাকারী বানিয়ে দিয়েছিল। কিন্তু আমরা ছাত্র সমাজ লড়াই করতে করতে, জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে, এত সংগ্রাম, এত ত্যাগ, জেল জুলুম অত্যাচার স্বীকার করে আমরা রাজপথ ছেড়ে যাইনি। আমরা এই স্বৈরাচারকে তাড়িয়েছি। আমরা চাই মুক্ত স্বাধীন দেশে আমাদের যে 35-এর দাবি এবং শর্ত সাপেক্ষে বিভিন্ন জায়গায় উন্মুক্ত করা হোক বয়সসীমা, এই যে দাবিটা, এই যে যৌক্তিক দাবি, এই যে বিশ্বের সাথে তাল মিলিয়ে যে দাবি, এই দাবি বর্তমান বিশ্বে একটা স্বীকৃত সরকার, সেই সরকার মেনে নিবে বলে আমরা বিশ্বাস করতে চাই। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের আন্দোলন, আমাদের দাবি, আমাদের যৌক্তিক দাবি মেনে নিবে না, ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব এই আন্দোলন। আমাদের দাবি কেন যৌক্তিক, আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে চাকরিতে প্রবেশের বয়স সীমা 36।
আমরা হয়তো কিছুটা ভারতের থেকে আমাদের অনেক আক্ষেপ আছে, অনেক মানে বিদ্বেষপূর্ণ আচরণ আছে, আমরা তাদেরকে পছন্দ করি না, কিন্তু সেখানেও সিঙ্গাপুরে 55 বছর, 55 বছর, ওমান 55 বছর, ইতালির কথা যদি আমরা বলি 35 বছর, সুইডেন 47 বছর, সৌদি আরব 55 বছর, নরওয়ে 35 বছর, ফ্রান্স 40 বছর, যুক্তরাষ্ট্রের মতো দেশে 59 বছর, কানাডা 59 বছর, অস্ট্রেলিয়া 55 বছর। আমাদের দাবি যদি অযৌক্তিক হয় তাহলে ওইসব উন্নত দেশের যে নিয়ম নীতি সেটা অযৌক্তিক। আপনাদের প্রমাণ করতে হবে যে আমরা কোন দিক থেকে এই দাবি রেখে আমি আজকের মধ্যে আমি বিশ্বাস করি সরকারের আমরা আবার রাজপথে আসবো, আবার আমরা ফিরে আসবো, আবার আমরা বসন্তের জন্য রাজপথে এসে রক্তে রঞ্জিত করবো রাজপথ। ধন্যবাদ সবাইকে। এই সারা বাংলায় ছাত্র সমাজে কোনো দাবি আছে? এই সারা বাংলা যুব সমাজে কোনো দাবি আছে? সেই দাবি জোরে বলো, বয়স সীমা আরো জোরে, আমি কে, তুমি কে, আমরা কারা, তোমরা কারা, জোরে বলো। দাবিতে দাবিতে ছবিতে ঢাকা মেডিকেলে জোরে বলো, আমি কে, তুমি কে, বয়সের শৃঙ্খল 30-এর শৃঙ্খল, আমার সোনার বাংলা লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই জেগেছে রে জেগেছে সারা বাংলায় খবর দে 30-এর খবর দে সারা বাংলায় খবর দে, সারা বাংলায় খবর দে 30-এর খবর দে, 30-এর খবর দে সারা বাংলায় খবর দে, সারা দেশে খবর দে জনে জনে খবর দে খবর দে, ছাত্র জনতা খবর দে বৈষম্যের ঠাঁই নাই সোনার বাংলায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 1 2 3 4 35 আমার অধিকার, 35 আমার অধিকার 2 3 4 1 2 3 4 35 আমার অধিকার 2 3 4 1 2 3 4 আমার অধিকার, আবু সাইদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুগ্ধ ভাইয়ের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, বানের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 71-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 24-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। 1 2 3 4 35 আমার অধিকার, 35 আমার অধিকার 2 3 4 35-এর 30-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও 30-এর শৃঙ্খল, আর নয় কালকে পর চাই প্রজ্ঞাপন, এবার চাই প্রজ্ঞাপন নয় প্রজ্ঞাপন, এই মুহূর্তে প্রজ্ঞাপন দিতে হবে, আর নয় কালকে পর এবার চাই প্রজ্ঞাপন, এই মুহূর্তে প্রজ্ঞাপন নয় প্রজ্ঞাপন। 1 2 3 4 35 আমার অধিকার, 35 আমার অধিকার 2 3 4 1 2 3 4 35 আমার অধিকার, 35 আমার অধিকার 2 3 4 বয়স নয় মেধা মেধা বয়সটা মেধা বয়সটা মেধা বয়সটা মেধা
30 না 35 30 না 35 30 না 35 আমার সোনার বাংলা বৈষম্যের ঠাই নাই আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই আমার সোনার বাংলায় লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে লড়াই চাই সেই করে বসতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই নেই Action!